হাই, শায়ক ওয়ান্স মোর। আর আমাদের ডিসকাশন চলছে সিআরআর, এসএলআর, রিভার্স রেপো রেট এক্সেট্রা। এটা আমাদের সেকেন্ড ভিডিও। যদি ফার্স্ট ভিডিওটা মিস করে থাকো, ক্লিক হিয়ার অ্যান্ড লেটস নাও গো অন উইথ সিআরআর অ্যান্ড এসএলআর। তাহলে ফার্স্ট সিআরআর কী হয় সেটা বোঝার চেষ্টা করি। সিআরআর মানে ক্যাশ রিজার্ভ রেশিও, টোটাল ডিপোজিটের সেই পার্টটা যেটাকে একটা ব্যাংকে আরবিআইয়ের কাছে ডিপোজিট রাখতে হয়। কথাটার মানে কি? মানে ভেবে নাও, আজকে একটা ব্যাংক টোটাল 1 লাখ টাকা ডিপোজিট পেয়েছে। মানে আমরা ভেবে নাও কেউ 100, কেউ 200, কেউ 1000, কেউ 5000 করে করে একটা ব্যাংকের মধ্যে টোটাল 1 লাখ টাকা ডিপোজিট মানি এসেছে। তার মানে 4% যদি সিআরআর হয়, তাহলে 4000 টাকা সেই ব্যাংককে আরবিআইয়ের কাছে রাখতে হবে, জাস্ট রেখে দিতে হবে। আরবিআই কিন্তু এর উপরে কোনো ইন্টারেস্ট সেই ব্যাংকে পে করবে না। মানে তুমি এরকম ব্যাংকে টাকা রাখলে একটা ইন্টারেস্ট পাই, সেরকম নয় কিন্তু। জাস্ট এই পার্টটা মানে সিআরআর পার্টটা একটা ব্যাংকে আরবিআইয়ের কাছে জমা রেখে দিতে হবে। ইন্ডিয়াতে কারেন্ট সিআরআর 4%। মানে যেটা আমি আগেও বললাম, একটা ব্যাংক যদি টোটাল 1 লাখ টাকার ডিপোজিট পায় আজকের দিনে, যে কোনো ব্যাংক ধরে নাও, এসবিআই, অ্যাক্সিস, আইসিআইসিআই, এলাহাবাদ ব্যাংক, সে যদি আজকের দিনে 1 লাখ টাকার ডিপোজিট পায়, তার টোটাল অল ওভার ইন্ডিয়া ডিপোজিট 1 লাখ টাকা, তাহলে তার 4%, যেটা এখনকার কারেন্ট সিআরআর রেট, তার 4% মানে 4000 রুপিস তাকে আরবিআইয়ের কাছে জমা রাখতে হবে। এটাতে দুটো জিনিস হয়। কেন সিআরআর মেনটেন করা হয়? ফার্স্ট দেখো, প্রতিটা ব্যাংকে কাস্টমারদের টাকা পে করতে হয়। এই মিনিমাম রিজার্ভটা রাখলে আরবিআই কনজিউমার্সদের মধ্যে, মানে টোটাল সিটিজেন্সদের মধ্যে, জেনারেল পাবলিকের মধ্যে একটা বিশ্বাস দেয় যে না, দেখো ব্যাংকের কিছু টাকা আছে, মানে ব্যাংক এমন নয় যে পুরোপুরি কঙ্গাল হয়ে যাবে, কিছু টাকা আছে, মেটাতে পারবে ডেইলি বেসিসে। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে দেখো, যদি সিআরআর বেড়ে যায়, যদি সিআরআর বেশি হয়, মানে সিআরআর রেট যদি 4 থেকে আজকে আরবিআই বাড়িয়ে 8% করে দেয়, তার মানে টোটাল ডিপোজিটের বেশি পোর্শন ব্যাংককে আরবিআই কাছে ডিপোজিট রাখতে হচ্ছে। যে টাকাটা আরবিআই কাছে ডিপোজিট হয়ে গেল সেটা ব্লক হয়ে গেল, মানে সেই টাকাটা ব্যাংক খাটাতে পারছে না। ব্যাংক যদি না খাটাতে পারে, আলটিমেটলি মার্কেটে টাকা কম ফ্লো হচ্ছে। তার মানে কি, এটাও একটা মনিটারি টুল হতো, যেটা থ্রু দিয়ে আরবিআই দেশের ইকোনমিক্স কন্ট্রোল করতে পারে। সো সিআরআর সম্বন্ধে একটা জিনিস বলি, সিআরআর কিন্তু ডেইলি মেনটেন করতে হয়। মানে কি, এই যে 4%, মানে আজকের দিনে অন দিস ডেট যদি 2 লাখ টাকা থাকে, তাহলে ব্যাংকে 8000 রুপিস কিন্তু সিআরআর হিসেবে মেনটেন করতে হবে। আবার যদি ভেবে নাও কালকের দিনে 1 লাখ টাকা হয়ে যায়, ভেবে নাও অনেক 1 লাখ টাকা বেরিয়ে গেলো ব্যাংকের হাত দিয়ে, তাহলে কালকের দিনে 4000 টাকা মেনটেন করতে হবে। মানে এভরি ডে সিআরআর ইজ টু বি মেনটেন্ড। এবার দেখো, ব্যাংকার্সরা বলে যে সিআরআর রেট কমাতে। কেন? 1990s সিআরআর রেট 13% ছিল, আজকের দিনে সেটা 4%। তবুও ব্যাংকাররা বলে আরও সিআরআর কমাতে। কেন? একটা তো খুব একটু আগেই বললাম যে যদি সিআরআর রেট বেশি থাকে, তার মানে ব্যাংককে বেশি টাকাটা আরবিআইয়ের কাছে দিতে হচ্ছে, মানে যে টাকাটা ব্লক হয়ে আছে সেই টাকাতে ইন্টারেস্টও পাওয়া যায় না। আলটিমেটলি কী হচ্ছে, মার্কেটে টাকাটা কম আসছে। সেটা ব্যাংক চায় না, ব্যাংক চায় বেশি টাকা খাটাতে। বেশি টাকা খাটালেই তো ব্যাংক গ্রো করবে, মানে বেশি ইনকাম করবে, সেটা ইনভেস্ট করবে, টাকাটা বাড়বে, কনজিউমারদের পে করবে, ব্যাংক বাড়বে। সেই জন্য ব্যাংক চাই যে সিআরআর রেট আরবিআই কম রাখুক। এটা একটা পয়েন্ট। সেকেন্ড হচ্ছে যে সিআরআর কিন্তু যে বললাম যে এভরিডে মেনটেন করতে হয়, কিন্তু এভরিডে মেনটেন করা হয় না। মানে কি, মানে আজকে হয়তো আমার 1 লাখ টাকা, আমার যদি ব্যাংক থাকে, আমার যদি 1 লাখ টাকা ডিপোজিট পড়ে, নিয়ম হিসেবে আমার তার 4% মানে 4000 টাকা আরবিআইয়ের কাছে আজকের দিনে মেনটেন্ড হওয়া উচিত, কিন্তু হয় না। মানে দেখো, একটা খুব প্র্যাকটিক্যাল জিনিস দেখো, আমি আজকের দিনে 5টা অব্দি বিজনেস করলাম, ওকে, সেই টাকাটা আমি কালেক্ট করলাম, সেই টাকাটাকে আমি আরবিআইতে দিলাম, ট্রেজারি বন্ড কিনলাম, এই করলাম, একটা কাম্বারসাম জিনিস। আরবিআই কি করতো, 1990s বলতো যে 70% মেনটেন করলেই হবে, মানে 4%, তখনকার দিন 13% ছিল, সেই 13% হলে যে ক্যাশটা হয় তার 70% অব্দি মেনটেন করতে পারলেই হবে। কিন্তু 14 দিনের মধ্যে যেন 13% রিচ করে যায়, মানে
70% করে করে তুমি মেনটেন করছো, ঠিক আছে, বাট এই যে ব্যালেন্সটা আছে যেন 14 ডেজের মধ্যে ফুল করে দাও। এখন খুব স্ট্রিক্ট হয়েছে আরবিআই বলছে রোজকে রোজ 99% মেনটেন করতে হবে সিআরআর। মানে যদি আজকে 100 টাকা সিআরআর রাখার কথা হয়, তোমাকে 99 টাকা রাখতেই হবে। 1 টাকা তুমি বাকি 14 দিনের মধ্যে, মানে নেক্সট 14 ডেজের মধ্যে কভার করে দিতে পারো। তার মানে কি, ব্যাংকে বেশি খাটতে হচ্ছে, অনেক বেশি টিডিয়াসলি কাজ করতে হচ্ছে। ব্যাংক কেন সেটা চাইবে? সেটা তো লেবার না এক ধরনের। কেন ব্যাংক একটা জিনিসের প্রতি যেখান থেকে কোনো ইন্টারেস্ট পায় না, কিছু পায় না, সেখানে বেশি লেবার দিতে যাবে? সো সিআরআর ব্যাংকের দিক থেকে ব্যাংকার্সরা চায় না, বাট এটা আরবিআই টুল আমাদের কান্ট্রির ইকোনমিকে মেনটেন করার জন্য। নেক্সট হচ্ছে স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও। সেটা কি? প্রতিটা ব্যাংককে তার পার ডে যতটা ইনকাম, মানে এক কথায় যতটা টাকা ডিপোজিট পড়েছে সেই ব্যাংকে, তার একটা পার্সেন্টেজ আরবিআইতে ইনভেস্ট করতে হয়। দেখো সিআরআর এর ক্ষেত্রে বলেছিলাম যে আরবিআইতে রাখতে হয়, এটা কিন্তু রাখতে হয় না, এটা ইনভেস্ট করতে হয় আরবিআইতে। মানে কি, আরবিআই থ্রু দিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় ইনভেস্ট করতে হয়। গভর্নমেন্ট যেরকম দেখো প্রতিটা ব্যাংক তোমাকে, মানে আমাদের মতন কাস্টমারকে কিছু জিনিস অফার করে, মানে টার্ম ডিপোজিট অফার করে, সেভিংস অ্যাকাউন্ট অফার করে, এক্সেট্রা জিনিসগুলো অফার করে। আরবিআই অনেক কিছু অফার করে ব্যাংকগুলোকে, টি বিলস মানে ট্রেজারি বিলস অফার করে, বন্ডস অফার করে, এক্সেট্রা। তো প্রতিটা ব্যাংককে মিনিমাম কিছু পরিমাণ অ্যাসেট আরবিআই থেকে কিনতে হয়, এটা নিয়ম, এটা বাধ্যতামূলক। 1990 যখন ছিল তখন মোটামুটি 31.5% মেনটেন করতে হতো। মানে কি, মানে তখনকার সময় একটা ব্যাংকের ডেইলি যা ইনকাম তার 31.5% ব্যাংককে আরবিআইতে ইনভেস্ট করতে হতো। আজকে সেটা অনেক কমে গেছে, আজকে 21.5% ইনভেস্ট করতে হয় মিনিমাম। তার থেকে বেশি রাখতেই পারে এবং রাখেও। অন অ্যান অ্যাভারেজ প্রতিটা ব্যাংক আরবিআইতে, মানে আরবিআই থ্রু দিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় 28% নিজের যে ডেইলি ইনকাম তার ইনভেস্ট করে। ওকে, এইটাও কিন্তু সিআরআর এর মতন পার ডে বেসিসে ক্যালকুলেট হয়। মানে আজকে যদি আমার কাছে 1 লাখ টাকা থাকে, তাহলে তার 21.5% মানে 21,500 টাকা আমাকে গভর্নমেন্টে আরবিআই থ্রু দিয়ে ইনভেস্ট করতেই হবে, এবং সেটা পার ডে হিসেব হয়। কাল যদি 2 লাখ টাকা থাকে আমার কাছে, তাহলে তার 21.5% আমাকে মেনটেন করতেই হবে আরবিআইয়ের সাথে। তারপরের দিন যদি 31.5% মানে 3 লাখ টাকা যদি আমার ব্যাংকের ইনকাম হয়, তাহলে আমাকে তার 21.5% মেনটেন করতেই হবে আরবিআইয়ের সাথে। এটা এভরিডে মেনটেন করতে হয় এসএলআর, কিন্তু প্রতিটা ব্যাংক তার থেকে বেশি মেনটেন করে। 28% মোটামুটি মেনটেন করে প্রতিটা ব্যাংক আরবিআইয়ের সঙ্গে এসএলআরে। কেন? দেখো, ফার্স্ট অফ অল আমি কি বললাম, স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও। এই যে অ্যাসেটগুলো মানে যারা কেনে না, যেই অ্যাসেটগুলোতে এই ব্যাংকগুলো ইনভেস্ট করে, দিস অ্যাসেটস আর হাইলি লিকুইড। মানে কি, মানে এরকম, মানে এরা আরবিআই থেকে যে ট্রেজারি বিলসগুলো, বন্ডসগুলো কিনছে, সেগুলো হাইলি লিকুইড। মানে তারা যখন চাইবে সেটাকে ক্যাশে কনভার্ট করতে পারবে। একটা অ্যাসেটকে তখন লিকুইড বলি যখন সেটাকে যখনই ইচ্ছে ক্যাশে কনভার্ট করিতে পারি। ওকে, অ্যান্ড দিস আর হাইলি লিকুইড, মানে সঙ্গে সঙ্গে যখন চাইবো তার কিছুক্ষণ বা কিছু দিনের মধ্যেই সেটা ক্যাশে কনভার্ট করতে পারবো। সো ব্যাংকরা কি দেখে, আমি যখন ইনভেস্ট করবই, দেন ওয়াই নট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? ইট ইজ এ ভেরি সেফ অপশন ফার্স্ট অফ অল। সেকেন্ড, ইট ইজ গিভিং মি গুড রিটার্নস। থার্ড অফ অল, আমার ক্রেডিট বাড়ছে, মানে আমি ব্যাংক, মানে আমি অ্যাজ এ ব্যাংক গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় ইনভেস্ট করছি। সো আমার মানে দম আছে ভাই, মানে আমি গভর্নমেন্টকে টাকা দিচ্ছি। হ্যাঁ, আমি তোমাকে টাকা দেবো না, আমি গভর্নমেন্টকে টাকা দেবো, একটা ব্যাংক বলতেই পারে। তো ব্যাংকে কি স্ট্যাচার বাড়ছে। দেয়ারফর এভরি ব্যাংক মেনটেন্স এসএলআর। এবার এসএলআর একটা খুব ইম্পর্টেন্ট মনিটরি টুল, বুঝতেই পারছো। যদি এসএলআর এর রেট, মিনিমাম এসএলআর এর রেট আরবিআই কমিয়ে দেয়, তার মানে কি, ব্যাংকের অব্লিগেশনও কমে গেল, যে আমাকে মিনিমাম এত টাকা গভর্নমেন্টে ইনভেস্ট করতে হবে, কম টাকা ইনভেস্ট করতে হবে। এসএলআর যত কমবে তত মিনিমাম কম টাকা ইনভেস্ট করতে হবে ব্যাংকে। ব্যাংকের কাছে বেশি টাকা থাকবে, যেটা ব্যাংক ওপেন মার্কেটে ইনভেস্ট করতে পারছে। আলটিমেটলি দেখো, সিআরআর বলো, এসএলআর বলো, রিভার্স রিপো রেট বলো, এদের নিজেদের একটা করে তো
কারণ আছেই, প্লাস আরেকটা কারণ হচ্ছে কি তোমার ইনফ্লেশন কন্ট্রোল বা ইকোনমিক গ্রোথ কন্ট্রোল। নেক্সট কনসেপ্ট হচ্ছে লিকুইডিটি কভারেজ রেশিও। এটা কি? এই কনসেপ্টটা খুব নতুন। 2011-এ ব্যাসেল 3 যে মিটিং হয়েছিল, ব্যাসেল 3 হচ্ছে নোডাল এজেন্সি একটা, যারা ইন্টারন্যাশনালি ব্যাংকিং সেক্টরকে গাইডলাইন্স দেয় ফলো করার জন্য কিভাবে ওয়ার্ল্ড ওভার ব্যাংকিং চলবে। যাই হোক, তো ব্যাসেল 3 একটা কি বলবো একটা অ্যামেন্ডমেন্ট করেছিল যে প্রতিটা কমার্শিয়াল ব্যাংকে প্রতিটা দেশে এলসিআর মেনটেন করতে হবে। লিকুইডিটি কভারেজ রেশিও কি সেটা ডিসকাস করছি, রাইট? একটা ব্যাংকের দেখো হিসেব থাকে যে ওকে নেক্সট 30 ডেজে কত টাকা পেমেন্ট করতে হবে। ভেবে নাও একটা ব্যাংকে পরের 30 দিনে এত টাকার বন্ড ম্যাচিওর হয়ে যাবে, তার টাকাটা পে করতে হবে। এতগুলো সেভিংস অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যেতে পারে ব্যাংকে, সেইগুলো টাকা পে করতে হবে। তাহলে ব্যাংকের মোটামুটি হিসেব থাকে তো যে আমাকে নেক্সট 30 দিনে কত টাকা লোকেদের পে করতে হবে, ইন্টারেস্টে বলো, কারোর সেভিংস অ্যাকাউন্টগুলোকে ক্লোজ করলে বলো, টার্ম যাদের ম্যাচিওর হবে তাদের বলো। ওভারঅল একটা ব্যাংক জানি যে আমাকে কত ম্যাক্সিমাম পে করতে হতে পারে একটা বাইরের লোককে, মানে সব কাস্টমারকে নেক্সট 30 ডেজের জন্যে। এলসিআর বলছে এই যে ম্যাক্সিমাম অ্যামাউন্টটা একটা ব্যাংকে পে করতে হতে পারে তার ইকুইভ্যালেন্ট টাকা ব্যাংকে ইনভেস্ট করে রাখতে হবে হাইলি লিকুইড অ্যাসেটসে। মানে একটা ব্যাংকের কাছে যে পরিমাণ টাকা ওর 30 দিনে খরচা হতে পারে সেই পরিমাণ টাকার অ্যাসেট মানে টি বিলস, গভর্নমেন্ট বন্ডস এক্সেট্রা যেন থাকে। এতে কি হয়, বিভিন্ন একটা এমন সিচুয়েশন এলো যে লোকেরা ব্যাংক থেকে হই হই করে টাকা তুলে নিচ্ছে, কিন্তু আরবিআই ওই মুমেন্টে টাকা ঢালতে পারবে না। তবুও যেন ব্যাংকের কাছে 30 দিনের টাকা থাকে, মানে গভর্নমেন্টের বন্ড আছে ব্যাংকের কাছে হাইলি লিকুইড, যেগুলো মানে সঙ্গে সঙ্গে টাকায় কনভার্ট হয়ে যাবে, এরকম বন্ডস আছে। সেই বন্ডসগুলো বেচেও যেন সেই সিকিউরিটিসগুলোকে, গভর্নমেন্ট সিকিউরিটিসগুলোকে যেন বেচে ব্যাংক নেক্সট 30 ডেজ কাস্টমারদের টাকা পেমেন্ট করতে পারে। সো ইট ইজ আ নিউ কনসেপ্ট। এই যে দেখো এতক্ষণ কি বললাম যে 30 দিনে যতটা পেমেন্ট করতে হবে তার ইকুইভ্যালেন্ট টাকা একটা ব্যাংকে ইনভেস্ট করে রাখতে হবে, মানে অত টাকার অ্যাসেট ক্রিয়েট করে রাখতে হবে, তাই তো? কিন্তু এই মুহূর্তে নিয়ম বানালেই লাগু করা যায় না। সেই জন্য বলেছে ঠিক আছে 30 দিনে যা খরচা হবে তার মোটামুটি 70% মতন যেন ব্যাংকের কাছে অ্যাসেট থাকে। আজকে বাই 2017 বলছে যেন ওই 100%টা রিচ করে যায়, মানে বাই 2017 যেন ব্যাংক তত টাকারই ইনভেস্টমেন্ট মিনিমাম করে রাখে যতটা 30 ডেজে ওর খরচা হবে। এখন কিছুদিনের জন্য ছাড় দিয়েছে, এখন মোটামুটি 70% মেনটেন করতে হয়। এটা একটা নতুন টার্ম, খুবই ইম্পর্টেন্ট, কেন কি এটা এখন পুরোপুরি ব্যাংকিং সেক্টরে লাগু হচ্ছে। সো দ্যাটস ইট। আমাদের এই ভিডিও সিরিজটাতে আমরা অনেকগুলো ফ্যাক্টর নিয়ে ডিসকাস করলাম। এগুলো সবকটাই মনিটারি পলিসিকে গভর্ন করতে হেল্প করে, আমাদের কেন যে কোনো দেশের করে। সো কেমন লাগলো আমাদের ভিডিওটা বলো। সো লাইক, শেয়ার, কমেন্ট and do subscribe to our channel and help us grow. Peace out. Bye.